গ্রিটিং স্টুডেন্ট, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা আপনাদের অন্যান্য ক্লাসের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অন্যান্য ক্লাসগুলোতে আপনারা হয়তো বা শর্টেস্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন্স সব কিছুই পেয়েছেন, সামারি পেয়েছেন, থিম পেয়েছেন, মোটিভ পেয়েছেন। এখন আমরা যদি সব জানার পরে কোয়েশ্চেনটা একটু গুছিয়ে লিখি, হয়তো আমাদের নাম্বারটা অনেক ভালো চলে আসে। আর যদি আমরা গুছিয়ে লিখতে না পারি, তখন আমাদের নাম্বারটা অনেক কম চলে আসে। আবার আমরা অনেক সময় অনেক কিছু লিখে দিয়ে আসি, লিখে আসার পরে আবার টেনশনে পড়ে যাই যে আমার কেন মার্কস কম আসলো, কেন আমার আর একটু ভালো আসলো না। হয়তো বা আরেকটু ভালোভাবে লিখলে আমার আরো ভালো আসতো, হয়তো বা আমি আরেকটা লাইন অ্যাড করতে পারতাম। ইস, আমি তখন এই লাইনটা যদি অ্যাড করতাম, হয়তো বা আমার মার্কসটা আরেকটু বেশি চলে আসতো। সেই জন্যই হচ্ছে আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের সবার জন্য। রাইটিং স্ট্রাকচার, একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে লিখতে পারি। ফার্স্টলি আমাদের ফলো আপ থাকতে হবে। আমরা যে কোনো একটা টপিকের আমাদের বেসিক ইন্ট্রোডাকশন দিতে হবে। ধরেন আমি আপনাকে বললাম ওডিপাস রেক্স বা হচ্ছে হ্যামলেটকে একটা ট্র্যাজিক হিরো বা সামওয়ান হিসেবে রিপ্রেজেন্ট করতে। এখন হ্যামলেটটা কে? ও কোনো একটা দেশের রাজা ছিল বা সামথিং, ওডিপাস কোনো একটা দেশের রাজা ছিল বা সামথিং। এই ধরনের জিনিসটা আমাদের ইন্ট্রোডাকশনে তুলে ধরতে হবে। যেমন কোয়েশ্চেনে বলেছে ট্র্যাজিক হিরো হিসেবে তুলে ধরতে, প্রথমে আপনি মেনশন করবেন ট্র্যাজিক হিরো জিনিসটা কি, তারপর আপনি ওডিপাসের কথা বলবেন। কেন? কারণ ট্র্যাজিক হিরো জিনিসটা বুঝার পরেই না আমি বুঝবো যে হ্যাঁ আচ্ছা এই কারণেই ওডিপাসকে ট্র্যাজিক হিরো বলা হয়েছে বা সামথিং লাইক দ্যাট। তারপর হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড থাকবে, ড্রামার প্লে থাকবে। তারপর হচ্ছে রিলেভেন্স, হচ্ছে কোয়েশ্চেনের থিম, ক্যারেক্টার, স্টাইল, এই জিনিসটাকে মেনশন করতে হবে। লিখলেন যে ট্র্যাজিক হিরো এই কারণে বলা হয়েছে, আর এই পুরো ড্রামাতে এই থিমটা ছিল, এই ক্যারেক্টারের এই এই রোলগুলো ছিল। তারপর একটা ক্লিয়ার থিসিস স্টেটমেন্ট দিবেন, যেটা হচ্ছে যে আপনি অ্যান্সারে কি কি জিনিস লিখতে যাচ্ছেন, ও কি কি কাজ করেছে ওগুলোর একটা বেসিসিটি। যেমন হচ্ছে বিগিন উইথ like discuss Hamlet as a tragic hero. Begin with Greek tragedy, Shakespeare's tragic vision, and then Hamlet is the perfect tragic hero because of his noble stature or stature, inner conflict, tragic flaw, and inevitable downfall. তো এই জিনিসটা খুব সুন্দর করে ফার্স্টলি আমাদের জানতে হয়েছে গ্রিক ট্র্যাজেডি থেকে ট্র্যাজেডি নিয়ে বা ট্র্যাজিক হিরো নিয়ে কি বলা আছে। এটি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, যেটা আমাদের 5 থেকে 6 লাইন হলেই হচ্ছে। এর থেকে কম হলেও আসলে সমস্যা নেই। আমাদের মোস্ট অফ দ্য টাইমস দেখা যায় ইন্ট্রোডাকশনটা 4 লাইনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। দ্যাটস ফাইন, উই উইল কিপ ইট দেয়ার। 5 নম্বর লাইনটা আমরা চেষ্টা করবো থিসিস স্টেটমেন্ট দিয়ে শেষ করতে, বা যদি তাও পসিবল না হয় আমরা 4টা লাইনেই সবগুলো শেষ করবো। দেন কামস দ্য বডি পার্ট। এই জিনিসটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং। এখন বডি পার্টে আমাদের ভাগ করতে হয় অনেকগুলো জিনিস। আমাদের লেখার সময় নিশ্চয়ই মনে থাকবে না, ও আচ্ছা এটার পর এটা লিখবো, এটার পর এটা লিখবো। দিস নেভার হ্যাপেন্স অ্যাকচুয়ালি। সো এখানে পিল মেথডটা আমরা ফলো করব, পয়েন্টস করে নিব, এভিডেন্সেস, এক্সপ্লেনেশনস আর লিঙ্কস করে নিব। লিঙ্ক বলতে ব্যাকগ্রাউন্ডের সাথে কনটেক্সটের যে কানেকশনসগুলো আছে ওই জিনিসগুলো। প্যারাগ্রাফ 1-এ আমরা বেসিক্যালি পয়েন্টগুলো লিখব, ব্যাকগ্রাউন্ড আর কনটেক্সট, কোন পিরিয়ডে, কোন জনরার, প্লে রাইটের ড্রামাটিক স্টাইল কী ছিল, এই জিনিসটা। প্যারাগ্রাফ 2 থেকে 4 পর্যন্ত আমরা লিখব মেইন আর্গুমেন্টস, এক্সাম্পল দিব, কোটস দিব, সিনস দিব, বা অ্যাকশনসগুলো রিপ্রেজেন্ট করবো যে হ্যাঁ অডিপাস এই কারণে অন্ধ হয়ে গিয়েছিল, কারণ ওকে টাইরেসিয়াস বলার পরে ও বিশ্বাস করতে পারেনি, পরে যখন ও বুঝতে পেরেছে তখন ও অন্ধ হয়ে গিয়েছিল। এই ধরনের জিনিসগুলো। অ্যান্ড 5-এ হচ্ছে অপশনাল, যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল অপশনস, কম্পারেটিভ রিমার্কস। যেমন হচ্ছে আপনারা ওডিপাসের সাথে চাইলে অন্য কাউকে কম্পেয়ার করতে পারেন বা অন্য কোনো ক্যারেক্টারকে কম্পেয়ার করতে পারেন। যেমন এক্সাম্পল হচ্ছে হেমলেট অ্যাজ ট্র্যাজিক হিরো, his noble qualities, intellectual depth, his tragic flaw, indecision, his downfall, death and catharsis. Critics, Bradley Coleridge. ঠিক আছে, এটা হচ্ছে বডি প্যারাগ্রাফে। থার্ড হচ্ছে কনক্লুশন। এখানে হচ্ছে আমাদের রিস্টেট করতে হবে থিসিসকে, বাট ওন্ট রিপিট দ্য এক্সাক্ট ওয়ার্ডস। আমরা থিসিস কোথায় লিখেছিলাম, অফকোর্স ইন্ট্রোডাকশনে। তাহলে ওই জিনিসটাকে আমাদের সুন্দর করে আবার রিস্টেট করতে হবে, কিন্তু সেম ভাবে না, ডিফারেন্ট ভাবে। হ্যাঁ এই কারণে ওকে ট্র্যাজিক হিরো বলা হয়েছে, এই কারণটা ওকে রিপ্রেজেন্ট করেছে ডিফারেন্ট ভাবে, এই জিনিসটা। যেন হচ্ছে এমফেসাইজ দ্য লাস্টিং সিগনিফিকেন্স অফ দ্য প্লে অর ক্যারেক্টার। সুন্দর করে বলে দিবেন এই ক্যারেক্টার এই কাজটা করেছে, এই কাজের জন্য তার পরিণতি এমন হয়েছে, আমার মনে হয়েছে এই জিনিসটার জন্য তার জিনিসটা চেঞ্জ হয়েছে। ক্লোজ উইথ আ ব্রড কমেন্ট, ইউনিভার্সাল অ্যাপিল অফ ট্র্যাজেডি, যে ইউনিভার্সাল অ্যাপিল অফ ট্র্যাজেডিতে এই কথাটা বলা আছে, বা আমরা গল্পটা পড়ে বা ড্রামাটা দেখে বুঝতে পেরেছি যে লাস্টের এই সিনটাতে এই ধরনের একটা ট্র্যাজেডি এসেছিল, এই জিনিসটা। তারপর হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্রড কোয়েশনের জন্য ড্রামার। অ্যানিওর এক্সামিনার্সরা বেসিক্যালি দেখা যায় অ্যারিস্টটলের পোয়েট্রি যদি আসে, তাহলে অ্যারিস্টটলসের ট্র্যাজেডি বা ক্যাথারেসিস যেগুলো আছে ওগুলোকে রিপ্রেজেন্ট করতে হয়। আর এক্সাম্পল ইউজ করবেন, খুবই চেষ্টা করবেন যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিতে, যে কোনো একটা রেফারেন্স ইউজ করতে, যে কোনো একটা সিন দিয়ে দিতে, যে এই সিনে এই কথাটা বলা ছিল, কোডটা দিয়ে দিতে। যদি পারা যায় খুব ভালোভাবে 2-3টা লাইন লিখে দিলে খুবই ভালো হয়। দেখবেন কমন কিছু লাইন্স থাকে,
এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায়। আর ড্রামাটিক টেকনিক্সগুলো হচ্ছে সলিকুলোকি, সলিলুলো, সলিলো বা হচ্ছে সলিলোকি, আয়রনি, কোরাস, অ্যাসাইড, ট্র্যাজিক ফ্লো, ড্রামাটিক কনফ্লিক্ট, স্টেজ সেটিং। কেন আপনার বলতে হবে যে এই সেটিং এই জিনিসটা হয়েছিল, সকালবেলা, দিনের বেলা একই কথা, রাতের বেলা সেম কথা, আপনার সেটিংসটা আপনি যেভাবে রিপ্রেজেন্ট করছেন রাতের অন্ধকারে, এই ধরনের জিনিসগুলো। দেন কামস দ্য ক্রিটিক্যাল অপিনিয়ন্স। আপনি একটা ক্রিটিক্যাল অপিনিয়ন দিবেন, হ্যাঁ এখানে বলা হয়েছে ট্র্যাজিক হিরো এই কাজটা করেছে, কিন্তু ওই জায়গায় ট্র্যাজিক হিরোতে এই কাজটা করেনি, বাট স্টিল দে হ্যাভ দ্য কোয়ালিটি, দ্য সেম কোয়ালিটি। তারপর হচ্ছে কম্পেয়ার করবেন, চেষ্টা করবেন সফোক্লেসের সাথে মডার্ন ড্রামার কম্পেয়ার করতে, শয়ের, ইবসেনের, এই ধরনের পার্টসগুলো। দেন হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। ইন্ট্রোতে আপনি 6-7 লাইন লিখলেন, অথবা এই যে 6 বা 7 লাইন এখানে ম্যান্ডেটরিলি আমি মেনশন করে দিয়েছি, 6 বা 7 লাইন অ্যাকচুয়ালি এটা হবে 4 থেকে 7 লাইন পর্যন্ত। 6 বা 7 লাইন বলা হয়েছে যেন আপনি 6 বা 7 লাইন লিখলে আপনার প্রপার মার্কসটা আসে। আর বডি প্যারাগ্রাফে 3 to 5 প্যারাগ্রাফস চেষ্টা করবেন, মোটামুটি প্রতিটা প্যারাগ্রাফ 10 থেকে 12 লাইন লিখতে, কনক্লুশন 4 থেকে 5টা লাইন। আর প্রেজেন্টেশনের ক্ষেত্রে অলওয়েজ আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন দিলে কোটেশনস দিবেন না, কোটেশনস দিলে আন্ডারলাইন দিবেন না। অথর্স নেমে আন্ডারলাইন করার চেষ্টা করবেন, ক্রিটিক্স আন্ডারলাইন করবেন, অথবা প্লেয়ের টাইটেলে। আর ক্লিয়ারিং প্যারাগ্রাফ হচ্ছে খুবই প্রফেশনাল ভাবে লিখতে হবে, কাটা ছেঁড়া দাগ এটা ওইটা, 1 ইঞ্চি গ্যাপ 2 ইঞ্চি গ্যাপ, নেভার ফলো দ্যাট। রাইটিং এর ক্ষেত্রে ইউ শুড নেভার ইউজ এনি আদার থিং। ঠিক আছে, বড়জোর আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জানি এটা তো অনেক সময় ওয়েস্ট হওয়ার একটা ব্যাপার থাকে। কম্পোজিট ওয়েতে যখন আপনি লিখে যাবেন, চেষ্টা করবেন 1-2 লাইন যেগুলো আপনারা রেফারেন্স হিসেবে ইউজ করবেন ওগুলো ব্লু পেন দিয়ে লিখতে, তখন জিনিসটা একটু হাইলাইটেড মনে হয় আর একটু স্ট্রং মনে হয়। দ্যাট মিনস আমরা ইন্ট্রোতে থিসিস পাচ্ছি, 3 থেকে 5টা আর্গুমেন্ট পাচ্ছি আমরা বডি প্যারাগ্রাফে, দেন হচ্ছে ক্লিয়ার কনক্লুশন পাচ্ছি, দেন আমরা হায়ার মার্কস অ্যাচিভ করতে পারছি। দিস ইজ দ্য বেসিক ট্রিক্স। অ্যান্ড এগুলো হচ্ছে স্যাম্পল আপনাদের শর্ট কোয়েশনসের জন্য। শর্ট কোয়েশনসগুলো কীভাবে লিখলে আপনারা একটা বেটার মার্কিং পেতে পারেন, অ্যান্ড অলসো দ্য ইম্পর্টেন্ট ওয়ান্স অ্যাকচুয়ালি। এখানেও সেম, এটাও হচ্ছে স্যাম্পল সিতে একটা কোয়েশ্চেনের অ্যান্সারকে আমি লিখে দিয়েছি। এখানে আপনারা কেউ ইন্ট্রোডাকশন লিখে তারপর ইন্ট্রোডাকশন শুরু করবেন না, সবাই চেষ্টা করবেন মানে ইন্ট্রোডাকশনের যে প্যারাগ্রাফটা আছে ওই প্যারাগ্রাফটাই লিখতে, ইন্ট্রোডাকশন বা বডিগুলো লেখা লাগবে না। কিন্তু এই যে দ্য ওরাকল অ্যান্ড দ্য পাওয়ার অফ ফেইথ, এই জিনিসগুলো মেনশন করার চেষ্টা করবেন, যে থিমসগুলো, এই থিমটা দেওয়া আছে, এই থিমের আন্ডারে এই জিনিসটা বলা আছে, এই থিমের আন্ডারে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা আছে। এইভাবে প্রতিটা পার্টকে আপনারা ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আপনাদের জন্য আরও ইজি অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। দ্য ইমেজ উড বি ভেরি ভিভিড, অ্যান্ড এটা খুবই ভালো হবে আপনাদের এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। দেন কনক্লুশন পয়েন্ট লেখা লাগবে না, জাস্ট আপনারা কনক্লুশনটা লিখে যাবেন, ইন অডিপাস রেক্স যা রিপ্রেজেন্ট করা হয়েছে এগুলো। আর এর বাহিরে এগুলো হচ্ছে সব আপনাদের পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এইগুলো ভালো মতো পড়লে, এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন্স ছিল, এগুলো থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো মোস্টলি রিপিটেড ছিল, যেমন হচ্ছে আমরা ওডিপাস রেক্সের একদম লাস্ট কোয়েশ্চেনটা 7 নাম্বারটা, এটা এবার রিপিট হতে পারে, এটা রিপিট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। তারপর শর্ট নোট আছে রিডল অফ স্পিনিক্সের, এটা 2022 ছিল, এটাও আসার একটা পসিবিলিটিস আছে। এটা ডিফারেন্টভাবে প্রতিবারই কোনো না কোনোভাবে চলে আসে, বাট এই কোয়েশ্চেনটা কম্পিটিটিভলি চলে এসছে। আর অ্যাজ ইউ লাইক ইটে আপনারা যদি যান দেখতে পারবেন এখানে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে 2022-এর গুলো খুব ভালো করে পড়বেন। আর মোস্টলি যেমন 13 আর 14 নম্বর যে কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো মিস দিবেন না, এগুলো চলে আসে রেফারেন্স বেসড জিনিসগুলো। আর আরেকটা জিনিস যেটা চেষ্টা করবেন, যাদের সামারি থেকে অ্যান্সার করার ইচ্ছা থাকে তারা অবশ্যই সিগনিফিকেন্স অফ ডিসগাইজ, তারপর হচ্ছে ডিকশনারি ভিউ অফ লাইফ ইন দ্য ফরেস্ট অফ অ্যাড্রেন, এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য আরও বেশি ইজি হয়ে যাবে। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে আপনারা হচ্ছে এখানে 16 নম্বর কোয়েশ্চেনটা পড়তে পারেন, খুবই ইম্পর্টেন্টলি 18 নম্বরটা পড়তে পারেন। রাইডার্স টু দ্য সিতে আসলেই তেমন কিছু নেই, বাট স্টিল আপনারা যদি 22 আর 23 নম্বর কোয়েশ্চেনটা ভালো মতো পড়েন, হয়তো বা আপনাদের এবারও কমন পড়ে যাবে। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলে ঘুরে ফিরে সেম কোয়েশ্চেন্সই আসে। 29 নম্বর কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়বেন খুব বেশি, অ্যান্ড 25 নম্বর কোয়েশ্চেনটা। এগুলো হচ্ছে সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবগুলোরই অ্যান্সার আপনারা ঘুরে ফিরে সামারিগুলো যদি শুনেন, ইভেন যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করা আছে আগের ক্লাসেসে ওগুলো একটু যদি রিভিউ করেন আপনাদের জন্য অবশ্যই অনেক ইজি হয়ে যাবে। এগুলো হচ্ছে পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এই এতগুলো কোয়েশ্চেন্সে আছে, এগুলো হচ্ছে সবসময় রিপিটেটিভ কোয়েশ্চেন্সগুলো বেশি করে দেখবেন, যেগুলো একবারের বেশি এসছে, দুবার এসছে, 3বার এসছে, 4বার এসছে, এরকম করে যেগুলো আসছে ওগুলো দেখার চেষ্টা করবেন, ওগুলোই আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সবগুলোরই অ্যান্সার মোটামুটি দেওয়া আছে, প্রথম ক্লাস থেকে আপনারা ফলো আপ করলে এগুলো আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে।
অ্যান্ড দিজ আর অল দ্য ট্রিক্স। আপনারা সবসময় চেষ্টা করবেন রাইটিং পার্টে ম্যান্ডেটরি যে স্কিলটা আছে ওইটা রিপ্রেজেন্ট করতে পারলে আপনাদের জন্য প্রতিটা আনসার খুব ইজি হয়ে যাবে। সামারিগুলো যেন টোটালি সামারির মতো থেকে না যায়। অ্যান্ড থ্যাংক ইউ, দ্যাটস অল ফ্রম মি। অ্যান্ড আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি হচ্ছে মোহাম্মদ ইকরাম। আমি ইসরায়েল ইউনিভার্সিটি থেকে অনার্স অ্যান্ড মাস্টার্স কমপ্লিট করেছি। আমার অনার্স ছিল ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টস। আর আমার মাস্টার্স ছিল টেসেলে, টিচিং ইংলিশ টু দ্য স্টুডেন্টস অফ আদার ল্যাঙ্গুয়েজেস। অ্যান্ড আদার দেন দ্যাট, এখানে আমি হচ্ছে একজন কলেজ লেকচারার। আমি অনার্স স্টুডেন্টও পড়াই, ডিগ্রি স্টুডেন্টসও পড়াই। অ্যান্ড আমার লেকচারগুলো হচ্ছে সবার বেসিসে রিপ্রেজেন্ট করা আপনাদের জন্য। আশা করি আপনার লেকচার অনেক ভালো লাগবে আপনাদের। অ্যান্ড অবশ্যই জানাবেন কোনো প্রবলেম থাকলে। থ্যাংক ইউ, দ্যাটস অল।